Hello students, welcome to the Grassroot Education YouTube channel. আবার একটা নতুন ক্লাস ইকোনমিক্সের একটা বলতে পারো কনসেপ্ট ক্লিয়ারিং এর ক্লাস এটা, কারণ সামনেই WBCS পরীক্ষা রয়েছে। তো সেই WBCS পরীক্ষাটার উপরে পাখির চোখ রেখে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ারিং এর ক্লাসের দিকে আমরা এগোচ্ছি। যে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসগুলো হয়তো পুরো সাবজেক্টের কনসেপ্টটা ক্লিয়ার না করলেও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেপারেটলি আমরা কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে করতে যাব, রাইট? তো এটা বেসিক্যালি একটা সিরিজের মতন হবে, রাইট? তো সেই সিরিজটা আমরা স্টার্ট করব আজকে। প্রথম আমাদের যে কনসেপ্ট ক্লিয়ারিং এর যে চ্যাপ্টারটা সেটা রয়েছে পাবলিক ফাইন্যান্স অ্যান্ড বাজেটের উপরে, ঠিক আছে? পাবলিক ফাইন্যান্স কথাটা হয়তো অনেকের কাছে একটু নতুন মনে হতে পারে। বাজেট কথাটা তো আমরা সবাই মোটামুটি জানি, বাজেট কি, ঠিক আছে, কখন প্রকাশিত হয়, কারা করে, এগুলো সব আমরা জানি। পাবলিক ফাইন্যান্স কথাটা কি সেটা আমরা জানবো, সেটা আমরা বুঝবো, সেটা আমাদের সিলেবাসে কিভাবে কভার করা আছে, কিরকম ধরনের কোশ্চেনের অ্যান্সার আমরা এটার থেকে পেতে পারি, বা কিরকম ধরনের কোশ্চেন আমাদের এখানে আসতেও পারে, সেটাও আমরা ক্লাসের মাঝখানে বলতে বলতে যাব, রাইট? তো দেখো, পাবলিক ফাইন্যান্স আর বাজেট পড়তে গেলে আমাদেরকে প্রথমেই যেটা বুঝতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে যে পাবলিক ফাইন্যান্স আর বাজেট এ দুটো কিন্তু ইন্টার রিলেটেড, ঠিক আছে? আজকে আমরা যদি দেখি যে একটা বাজেট কাকে বলবো, ধরো তুমি মাস গেলে 10,000 টাকা ইনকাম করো, তো সেই 10,000 টাকাটাকে ইনকাম তুমি কেন করছো? বিকজ অফ তোমার বেশ কিছু এক্সপেন্ডিচার রয়েছে বা কনজামশন রয়েছে, মানে তুমি কিছু কি করবে, খরচা করবে, অথবা কি করবে না কনজিউম করবে। কনজামশন আমাদের মাস্ট নেসেসিটি। তো এই কনজামশন করার জন্য আমরা ইনকাম করছি। তো আমাদের ইনকামটা ধরো 10,000 টাকা, আমি পার্সোনাল লেভেলে গিয়ে কথাটা বলছি, রাইট? আমরা ভারতবর্ষের প্রেক্ষিতে কথাটা না বলে আমরা নিজেদের পার্সোনাল প্রেক্ষিতে কথাগুলো বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের যেরকম যে আমরা 10,000 টাকা যদি ইনকাম করি, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আমরা সামনের মাসের 1 তারিখে যদি 10,000 টাকা ইনকাম করি, তাহলে আমরা এটা বাড়িতে একটা লিস্ট বানিয়ে নিই যে আমাদের এটাতে এটাতে এত 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 খরচা আছে। ফর এক্সাম্পল, বাজারে এত টাকা খরচা আছে, ওষুধের জন্য এত টাকা খরচা আছে, রাইট? আরও যে যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, মানে FMCG যে গুডস, যেমন তেল, ঠিক আছে, সাবান, শ্যাম্পু, ঠিক আছে, নুন, এগুলো সমস্ত কিছু FMCG, বা যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, তার জন্য যত খরচা আছে, ঠিক আছে। যদি EMI দিতে হয় তার কত খরচা আছে। তো এই যে ব্যাপারটা, এই যে হিসাবাবলিগুলো আমরা আগে থেকে করতে 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 যাই, তাহলে সেই হিসাবাবলিগুলোকে আমরা কি করব না, আমরা এগুলোকে একটা কি বলতে পারি, এগুলোকে আমরা বলতে পারি যে আমরা বাজেট বানাচ্ছি, ঠিক আছে? এবার সেটাই যখন একটা দেশের ক্ষেত্রে হয়, তখন সেটা আমরা দেখতে পাই যে আমাদের পার্লামেন্টে সেই বাজেটটা চলতে থাকে, বা আমাদের সেই বাজেট পেশ করা হয় পার্লামেন্টে বাই দ্য ফাইন্যান্স মিনিস্টার, রাইট? তো এটা তো আমরা বাজেট সম্বন্ধে জানি। বাট আমি আজকে শুধু বাজেটটা তোমাদেরকে জানাতে আসিনি, যেটা জানাতে এসেছি সেটা হচ্ছে বাজেট কিভাবে কম্পাইল হয়, ঠিক আছে, পাবলিক ফাইন্যান্সের রোল কি সেখানে, এবং সব থেকে বড় কথা, হোয়াট ইজ পাবলিক ফাইন্যান্স। তো চলে যাই আমরা প্রথম স্লাইডে আমাদের, যে পাবলিক ফাইন্যান্সটা কি। দেখো, পাবলিক ফাইন্যান্স মানে হচ্ছে, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি ভারতবর্ষের গভর্নমেন্টের বা আমাদের সরকারের কি ইনকাম আর কি এক্সপেন্ডিচার, তার যাবতীয় খুঁটিনাটিগুলো তৈরি করতে পারি আমরা বা জানতে পারি, বা গভর্নমেন্ট এই পাবলিক ফাইন্যান্সকে কাজে লাগিয়ে তার এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকামের কি রেশিও এবং কি হতে পারে, কিভাবে সেটাকে আরো আপগ্রেড করা যেতে পারে, বা কোনো কারণে ট্যাক্সেশনকে কমানো যেতে পারে, ফিসকাল পলিসিকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, এরকম বিভিন্ন ধরনের ইটস অ্যান ইনভেস্টিগেশন। এবং সেই জন্য আমাদের অ্যাডাম স্মিথ বলেছেন পাবলিক ফাইন্যান্স ইজ অ্যান ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন অফ হোয়াট? ইনটু দ্য নেচার অ্যান্ড প্রিন্সিপালস অফ দ্য স্টেট রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার। তার মানে কি, আমাদের দেশের যে ইনকাম এবং এক্সপেন্ডিচারের নেচার এবং প্রিন্সিপালটাকে, সেটাকে ইনভেস্টিগেট করা, সেটাকে কি করব আমরা, ইনভেস্টিগেট করব, ঠিক আছে? মানে সেটা সম্বন্ধে আমরা অনুসন্ধিৎসা কি করব, দেখাবো বা জানাবো, যে কিভাবে এই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের রেশিওটা তৈরি হচ্ছে এবং কিভাবে সরকার সেটাকে কাজে লাগাচ্ছে এবং সরকার সেটাকে কিভাবে মেনটেন করছে। তো দেখো, বাংলায় বুঝতে গেলে বা বোঝাতে গেলে তোমাকে এইটুকু লেম্যান ডেফিনেশনসটাই দরকার।
এর থেকে বেশি ডিটেলসে যেতে গেলে তুমি সেটার মধ্যে ঢুকে পড়বে যেটা তোমার সিলেবাসের মধ্যে নেই, রাইট? সো তোমাকে এটুকু বুঝতে হবে, পাবলিক ফাইন্যান্স ইজ দ্য স্টাডি অফ ফাইন্যান্স রিলেটেড টু গভর্নমেন্ট এন্টিটিস। গভর্নমেন্ট এন্টিটিস মানে গভর্নমেন্টের বিভিন্ন শাখা পোশাখা, ঠিক আছে? ইট রিভলভস অ্যারাউন্ড দ্য রোল অফ গভর্নমেন্ট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ইন দ্য ইকোনমি। অবভিয়াসলি আমাদের অর্থনীতিতে যে ইনকাম এবং এক্সপেন্ডিচারটা রয়েছে যেটা গভর্নমেন্ট করছে, তার যে তার যে মূল বিষয়গুলো, তার যে মূল যে নেচারগুলো, যে প্রিন্সিপালসগুলো, সেইগুলো আমরা আমাদের পাবলিক ফাইন্যান্সের মধ্যে পড়বো, রাইট? তো দেখো আমাদের পাবলিক ফাইন্যান্সের কতগুলো কম্পোনেন্টস রয়েছে। কি কি কম্পোনেন্টস রয়েছে দেখো, পাবলিক রেভিনিউ, পাবলিক এক্সপেন্ডিচার, পাবলিক ডেপ্ট, ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক স্টেবিলিটি, ইকোনমিক গ্রোথ। চলো আমরা এক একটা করে টার্ম বুঝতে আরম্ভ করি, তাহলে আমরা আরো বেটার বুঝতে পারবো যে হোয়াট ইজ পাবলিক ফাইন্যান্স। কম্পোনেন্টস গুলোকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পাবলিক ফাইন্যান্সটাকে আরো বেটার বুঝতে পারবো, রাইট? তো দেখো পাবলিক রেভিনিউ বলছে, পাবলিক রেভিনিউ মানে কি? গভর্নমেন্ট রেভিনিউ আর্ন করে। অবভিয়াসলি গভর্নমেন্ট যদি রেভিনিউ আর্ন না করে, ঠিক আছে, তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করতে পারবে না, আমাদের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাতে পারবে না। তো গভর্নমেন্টের রেভিনিউ আসে কি করে? দেখো দু রকম ভাবে রেভিনিউ আসতে পারে, ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউ মানে কি? মানে করের মাধ্যমে যে সমস্ত ইনকামগুলো গভর্নমেন্টের কাছে পৌঁছায় সেগুলোকে বলা হয় ট্যাক্স রেভিনিউ। আর ট্যাক্স ছাড়া যে নন ট্যাক্স গুলো রয়েছে, মানে ধরো গভর্নমেন্টের যে পাবলিক সেক্টর ইউনিট রয়েছে সেখান থেকে যে গভর্নমেন্ট প্রফিট করছে সেটা একটা হতে পারে। গভর্নমেন্ট যে বিভিন্ন ফিজ নেয়, ফাইনস নেয়, সেখান থেকে একটা হতে পারে। গভর্নমেন্ট যে বিভিন্ন জায়গা থেকে কি করে, লোন নেয়, সেটা একটা হতে পারে। তো এইগুলো হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউর জায়গা। নেক্সট কি আসছে? পাবলিক এক্সপেন্ডিচার। অবভিয়াসলি গভর্নমেন্ট যে আমাদের জন্য এক্সপেন্ডিচার করছে, ঠিক আছে, কিসের জন্য এক্সপেন্ডিচার করছে? রাস্তা বানাচ্ছে, ঠিক আছে, তোমার হসপিটাল বানাচ্ছে, স্কুল বানাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম বার করছে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার, রাইট? পাবলিক ডেপ্ট, পাবলিক ডেপ্টটা কি হতে পারে? পাবলিক ডেপ্ট মানে হচ্ছে যেখান থেকে গভর্নমেন্ট লোন নিচ্ছে, রাইট? গভর্নমেন্ট লোন নিচ্ছে, লোনটা দু রকম ভাবে নিতে পারে, ডোমেস্টিক্যালি নিতে পারে, ইন্টারন্যাশনালি হতে পারে। পাবলিক ডেপ্ট কিরকম ভাবে হতে পারে? যে না আমরা জানি অনেক ফাইন্যান্সিয়াল যে ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশনস গুলো রয়েছে সেখান থেকে গভর্নমেন্ট লোন নিতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ব্যাংক থেকে লোন, ব্যাংক থেকে লোন নিতে পারে, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে লোন নিতে পারে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে পাবলিক ডেট। নেক্সট কি বলছে? ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে একটা মুখ্যতম জায়গা। কোথায় ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কি হয়? ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে যেটা হয় সেটা হচ্ছে যে এটা একটা ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। কি বললাম আমি আবার কথাটা? ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। এটার মাধ্যমে কি হয়, কি করে বাজেট তৈরি হবে, ঠিক আছে? আমরা তো সবাই জানি বাজেট পার্লামেন্টে করা হলো, ঠিক আছে, বাই দ্য ফিনান্স মিনিস্ট্রি। কিন্তু বাজেটটা তৈরি হলো কি করে? বাজেট তৈরি করার জন্য কি কি সোর্সেস দরকার? বাজেট তৈরি হওয়ার পরে তার স্কুটিনি কিভাবে হবে, ঠিক আছে, ট্যাক্সেশনটা কিভাবে লাগু করা হবে, ট্যাক্সেশনটাকে বাড়ানো হবে না কমানো হবে, ইচ অ্যান্ড এভরিথিং। এবং এখানে একটা মেন রোল প্লে করে আমাদের ফিসকাল পলিসি। আমরা আসছি ফিসকাল পলিসির মধ্যে যে অ্যাকচুয়ালি ফিসকাল পলিসি কি এবং কিভাবে কাজটা করে, রাইট? সো আমরা ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বুঝলাম। ইকোনমিক স্টেবিলিটি, অবভিয়াসলি ইকোনমিক স্টেবিলিটি আমাদের যে অর্থনৈতিক অবস্থা দেশের ভেতরে, রাজনৈতিকভাবে কি, অর্থনৈতিকভাবে কি, সোসাইটিগতভাবে কি এবং পলিটিক্যালি কি, সেই অর্থনৈতিক ব্যবস্থাকে পরিমাপ করে বা সেই অর্থনৈতিক অবস্থাকে পরিমাপ করার ফলে আমাদের যে জায়গাটা তৈরি হয় এবং সেই পরিমাপের জন্য যেভাবে আমরা আমরা আমাদের বাজেটকে পেশ করতে পারি এবং ফিসকাল পলিসিকে আমরা কাজে লাগাতে পারি, সেই জায়গাগুলোকে আমরা কি বলবো? সেই জায়গাগুলোকে, এবং তার ফলে আমরা যে ইকোনমিক স্টেবিলিটি মানে আমাদের অর্থনীতির যে ভারসাম্যকে রক্ষা করতে পারবো, সেইটাকে আমরা কি বলছি? সেইটাকে আমরা বলছি আমাদের ফিফথ টুল অফ বা কম্পোনেন্ট বলতে পারো পাবলিক ফাইন্যান্সের। আর নেক্সট কি? ইকোনমিক গ্রোথ। আমরা আমাদের জিডিপির প্রোডাকশন, জিডিপিতে যদি আমাদের প্রোডাকশন বাড়াতে পারি বা আমাদের সাপ্লাই অফ সার্ভিসেস যদি বাড়াতে পারি, তার ফলে আমাদের ইকোনমিক গ্রোথ হওয়া সম্ভব হচ্ছে, এটা আমরা সবাই জানি। তো এটাও আমাদের একটা কম্পোনেন্ট কি হচ্ছে না আমাদের পাবলিক ফাইন্যান্সে। চল নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে ফিসকাল পলিসি কি। আমরা কিছুক্ষণ আগেই ফিসকাল পলিসির কথা বললাম।
দেখো আমাদের ভারতবর্ষে দুটো পলিসি খুব ইম্পর্টেন্ট, একটাকে বলা হয় মানিটারি পলিসি, একটাকে বলা হয় ফিসকাল পলিসি। বাট মানিটারি পলিসি আমরা সবাই জানি আরবিআই এর দ্বারা হয়, এবং ফিসকাল পলিসি ফাইন্যান্স ডিপার্টমেন্টের দ্বারা হয়, রাইট? তো এবার এই যে ফিসকাল পলিসি, এই ফিসকাল পলিসিতে কি হয়, ফিসকাল পলিসিতে আমাদের ইকোনমিক গ্রোথও যেরকম হয় তেমনি আমাদের ইকোনমিক স্টেবিলিটিটাও বজায় থাকে, ঠিক আছে? ফিসকাল পলিসির মাধ্যমে যদি একদম খুব সহজ সরল ভাষায় বলতে হয়, তাহলে ফিসকাল পলিসির দ্বারা কি হয়, যে আমাদের দেশে যদি কখনো ইনফ্লেশন বেড়ে যায় বা কমে যায়, বা ডিফ্লেশন বেড়ে যায় বা কমে যায়, মানে যে কোনো ধরনের এমন একটা হ্যাজার্ডিয়াস পরিবেশ যদি তৈরি হয় আমাদের অর্থনীতির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের ফিসকাল পলিসির দ্বারা সেটাকে ঠিক করা হয় এবং আমাদের অর্থনীতিকে গ্রোথের দিকে নিয়ে যাওয়া হয়। এরকম ভাবে ধরো আমাদের ভারতবর্ষে ইনফ্লেশনটা খুব বেশি রয়েছে এই মুহূর্তে, গভর্নমেন্ট কি করবে, তাহলে ফিসকাল পলিসির মাধ্যমে ট্যাক্সটাকে বাড়িয়ে দেবে। এবার যদি ট্যাক্স বাড়িয়ে দেয় তাহলে মানুষের কাছে কি হবে, তাহলে মানুষের কাছে জিনিসপত্র কেনার জন্য টাকা কম তো পড়বে। এবার টাকা যদি কম থাকে মানুষের পকেটে, তাহলে মানুষ বেশি বেশি করে কি করতে পারবে না, ডিমান্ড করতে পারবে না। আর যদি ডিমান্ড না করতে পারে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সাপ্লাই সাইডটা ওরকম ভাবে আর হ্যাজারিয়াস জায়গায় পৌঁছবে না। তাহলে ডিমান্ড আর সাপ্লাই একটা সামঞ্জস্য আনার চেষ্টা করবে, সেক্ষেত্রে দামটা ধীরে ধীরে আমাদের কমে যাবে এবং ইনফ্লেশনটা কমতে আরম্ভ করবে। তো ফিসকাল পলিসি গভর্নমেন্টের একটা জায়গা, এবং এটা আমাদের কি হচ্ছে, ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনস গুলোকে কাজ করাচ্ছে। ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনস কোনগুলো, আমাদের আনএমপ্লয়মেন্ট, জিডিপি কে গ্রোথ করানো, ঠিক আছে, পভার্টি এলিভেশন প্রোগ্রাম, এইগুলোকে বলা হচ্ছে আমাদের কি না, এইগুলো বলা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক সিনারিও। আরেকটা হয় মাইক্রো ইকোনমিক সিনারিও। মাইক্রো ইকোনমিক সিনারিও হচ্ছে সিঙ্গেল এন্টিটির ক্ষেত্রে, সিঙ্গেল এন্টিটি মানে একটা মানুষের ক্ষেত্রে, ঠিক আছে, বা একটা পরিবারের ক্ষেত্রে, বা একটা ইনস্টিটিউশনের ক্ষেত্রে। তো ম্যাক্রো আর মাইক্রো, মাইক্রো হচ্ছে স্মল এন্টিটি বা ওয়ান এন্টিটি, আর ম্যাক্রো হচ্ছে অল ওভার হোল মানে একটা দেশের, রাইট? তো ফিসকাল পলিসি বুঝতে পারলাম আমরা। এবার দেখো ফিসকাল পলিসির অবজেক্টিভ কি। অবভিয়াসলি আমাদের ফিসকাল পলিসির যে অবজেক্টিভ সেটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি। অবভিয়াসলি প্রাইস স্টেবিলিটি কি, দেখো ফিসকাল পলিসির মাধ্যমে কি করা হয়, এই যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা তোমাদেরকে আমি দিলাম, যে ইনফ্লেশন যদি বেড়ে যায় তাহলে ইনফ্লেশনকে নিচে নামানোর জন্য ফিসকাল পলিসি করতে হবে ট্যাক্সকে ইনক্রিজ করে দেওয়া, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে ডিফ্লেশন যদি হয়, মানে মার্কেটে কোনো ডিমান্ডই নেই, ঠিক আছে, মার্কেটে ডিমান্ড না হওয়াটা সেটা আরো সাংঘাতিক ব্যাপার। মার্কেটে যদি ডিমান্ড না থাকে তাহলে কি হবে, প্রোডাকশনে হ্যাম্পার হবে, ঠিক আছে। যদি প্রোডাকশন হ্যাম্পার হয় তাহলে যারা এই প্রোডাকশনটা করছে মানে প্রডিউসাররা, তারা কি করবে, তারা প্রফিট করতে পারবে না, তাহলে তারা এমপ্লয়মেন্টও জেনারেট করতে পারবে না। আবার যারা এমপ্লয়ি অলরেডি রয়েছে তাদেরকে স্যাক করতে বাধ্য হবে, তার মানে আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে। তো এই যে ইনফ্লেশন আর ডিফ্লেশনের এই যে রেশিওটা বা এই যে তারতম্যটাকে, এইটাকে ঠিক জায়গায় রেখে এবং এটাকে কিভাবে ব্যালেন্স করা যায়, সেটার মেন অবজেক্টিভ হলো আমাদের ফিসকাল পলিসি, রাইট? প্রমোট ইকোনমিক গ্রোথ। অবভিয়াসলি শুধু যে আমরা মেনটেন করছি তা নয়, আমরা কিন্তু ইকোনমিক গ্রোথকে কিভাবে বাড়ানো যায়, জিডিপি কে আরো কিভাবে বাড়ানো যেতে পারে, কিভাবে বাড়াতে পারবো, অবভিয়াসলি প্রোডাকশন বাড়াতে হবে, সাপ্লাই অফ সার্ভিসেস বাড়াতে হবে, রাইট? তো সেটা করে ইকোনমিক গ্রোথ, সেটাও ফিসকাল পলিসির একটা অবজেক্টিভ। নেক্সট কি বলছে, নেক্সট বলছে রিডিউস ইনকাম ইনইকুয়ালিটিস। ইনকাম ইনইকুয়ালিটিস কি আছে, আমাদের এই ডেভেলপিং কান্ট্রিগুলোর ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ইজ ইনকাম ইনইকুয়ালিটিস। মানে আমাদের আয়ের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, আয়ের যে বিন্যাস, ঠিক আছে, সেইগুলো একরকম নয়। আয়ের বিন্যাস কিরকম হয়, আয়ের বিন্যাসটা একজন 500 টাকা ইনকাম করছে তো একজন 5 লাখ টাকা ইনকাম করছে। তো এই যে আয়ের বিন্যাসের তারতম্যটা বা ইনকাম ইনইকুয়ালিটিসটা, এটা যেন ঠিকমতো ভাবে মানে এটাকে রিডিউস করা, এটা যেন খুব বেশি না বেড়ে যায়, এটাও একটা অবজেক্টিভ আমাদের ফিসকাল পলিসির মধ্যে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এবার দেখো কম্পোনেন্টস অফ ফিসকাল পলিসি, কি কি কম্পোনেন্টস আছে, কম্পোনেন্টস কি কি। প্রথম কম্পোনেন্টসটা কি বলছে, গভর্নমেন্ট রিসিপ্ট, ঠিক আছে, গভর্নমেন্ট রিসিপ্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর পাবলিক ডেট। মানে ফিসকাল পলিসির মধ্যে মেইন যে তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে গভর্নমেন্ট রিসিভ করছে, কি রিসিভ করছে, আগেই বললাম রেভিনিউ রিসিভ করছে, ট্যাক্সের মাধ্যমে বা নন ট্যাক্সের মাধ্যমে। এক্সপেন্ডিচার আমি অলরেডি বলেছি, দেখো দেয়ার ইজ এ টু টাইপ অফ এক্সপেন্ডিচার, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা আসছি সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। অলরেডি এক্সপেন্ডিচার সম্বন্ধে আমি বলেছি। একটা হচ্ছে পাবলিক ডেট, আমরা অলরেডি পাবলিক ডেটের কথা বলেছি, যে গভর্নমেন্ট যখন কোনো জায়গা থেকে লোন নেয়, সেটা ইন্টারন্যাশনাল হোক ডোমেস্টিক হোক, সেই লোন নেওয়ার জায়গাটাকে বলা হয় পাবলিক ডেট, রাইট?
নেক্সট কি বলছে, দেখো আমাদের এই যে লোন নেওয়া, লোন দেওয়া বা ইনকাম বা এক্সপেন্ডিচার, সব থেকে বড় যে ফান্ড থেকে হয় সেই ফান্ডটাকে আমরা বলি কনসোলিডেটেড ফান্ড। দেখো তিন ধরনের ফান্ড আছে আমরা সবাই জানি, একটাকে বলা হয় কনসোলিডেটেড ফান্ড, একটাকে বলা হয় কন্টিনজেন্সি ফান্ড, আর একটা হচ্ছে বলো, আর একটা হচ্ছে কি তোমাদের পাবলিক অ্যাকাউন্ট, রাইট, পাবলিক অ্যাকাউন্ট। সো এই তিন ধরনের ফান্ড রয়েছে। তো আমরা প্রথমে কনসোলিডেটেড ফান্ড কিছুই না, আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফান্ড থেকে, যে ফান্ডে ইনকামগুলো বা রেভিনিউগুলো ঢুকছে এবং যেখান থেকে মোস্ট অফ দ্য এক্সপেন্ডিচার বেরোচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড। এবং যেটার কথা অলরেডি আমাদের কিন্তু কনস্টিটিউশনে বলে দেওয়া আছে আর্টিকেল 266(1)(a), ঠিক আছে, 266(1)(a), যে কনসোলিডেটেড ফান্ডের থেকে খরচা করতে গেলে আমাদের কি করতে হয় না, পার্লামেন্টের কি করতে হয় না, পার্লামেন্টের কাছ থেকে আমাদের পারমিশন নিতে হয়, রাইট। আচ্ছা, এটা তো গেল কনসোলিডেটেড ফান্ডের কথা। এবং এই কনসোলিডেটেড ফান্ডেরই কিন্তু প্রপার একটা চিত্র আমি তোমাদেরকে এই কিছুক্ষণের মধ্যেই দিতে চলেছি। নেক্সট কি, নেক্সট হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। দেখো আচ্ছা, তার আগে কনসোলিডেটেড ফান্ডের রেভিনিউ সোর্স গুলো বলে দিই, মানে কোন কোন টাকাগুলো কনসোলিডেটেড ফান্ডে ঢুকছে। নাম্বার ওয়ান, অল রেভিনিউ রিসিভ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যে কোনো ধরনের রেভিনিউ, ট্যাক্স হোক নন ট্যাক্স হোক বা যে কোনো ধরনের রেভিনিউ, সেটা কিন্তু কনসোলিডেটেড ফান্ডে আসবে। অল লোনস রেজড বাই দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, মানে যে কোনো ধরনের লোন নিয়েছে গভর্নমেন্ট, ঠিক আছে, সেইগুলো কিন্তু গভর্নমেন্টের কোথায় ঢুকবে না, কনসোলিডেটেড ফান্ডে ঢুকবে। অল মানি রিসিভ বাই দ্য গভর্নমেন্ট ইন ডেপ্ট রিপেমেন্টস অ্যান্ড লোন রিকভারিজ, মানে ধরো গভর্নমেন্ট কাউকে লোন দিয়েছিল, সেখান থেকে লোনের টাকাটা রিকভারি হয়েছে, ঠিক আছে, এবং ডেপ্টটা রিপেমেন্ট হয়ে গেছে, তার টাকাগুলো সবকটাই কিন্তু কোথায় ঢুকবে, তার টাকাগুলো সবকটাই কিন্তু আমাদের কনসোলিডেটেড ফান্ডে ঢুকবে, রাইট। নেক্সটে চলে যাই, কন্টিনজেন্সি ফান্ড। কন্টিনজেন্সি ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড, দেখো আমাদের যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, ঠিক আছে, বা এমন কোনো আর্জেন্ট ঘটনা বা আনফোরসিন ঘটনা, আনফোরসিন মানে যেটা চোখে দেখা যায় না, হঠাৎ করে চলে আসে, এরকম কোনো ঘটনার জন্য যেখান থেকে আমরা খরচা করতে পারি, সেই সেই ফান্ডটাকে আমরা বলছি কন্টিনজেন্সি ফান্ড। কন্টিনজেন্সি ফান্ডে, কন্টিনজেন্সি ফান্ডের কথাও আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 267, আর্টিকেল 267, রাইট। কন্টিনজেন্সি ফান্ডের কথা আমাদের এখানে বলে দেওয়া আছে আর্টিকেল 267, ঠিক আছে। কন্টিনজেন্সি ফান্ডের কি হয়, কন্টিনজেন্সি ফান্ডে কিন্তু টোটাল কত টাকা আসতে পারে, দেখো এই এখনকার মতে কন্টিনজেন্সি ফান্ডে 500 crore রুপিস জমা হতে পারবে বা আছে বলতে পারো, 500 crore রুপিস, ঠিক আছে। যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় বলতে পারো বা এমন কোনো বিপর্যয় আসে যেটা সম্বন্ধে আমরা জানতে পারি না, হঠাৎ করে চলে আসে, তো সেরকম ধরনের যে কোনো ধরনের আনফোরসিন ঘটনা বা আর্জেন্ট ঘটনার ক্ষেত্রে যেখান থেকে খরচা করা হয় সেটাকে বলা হয় কন্টিনজেন্সি ফান্ড। নেক্সট কি হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া কি, পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ার কথাও কিন্তু আর্টিকেল 266(2) দিয়ে দেওয়া আছে। আর্টিকেল 266(2) এখানে কি বলে দেওয়া আছে, যে যে মানে ইনকামগুলো, যে রেভিনিউগুলো আমাদের কনসোলিডেটেড ফান্ডে ঢোকেনি, সেইগুলো আমাদের কোথায় ঢুকছে না, পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়াতে ঢুকছে। দেখো এটা যদি তোমাদের সোর্সটা আগে বলি, তাহলে সোর্সটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন সোর্স থেকে আসছে, তাহলে বেটার বুঝতে পারবে। দেখো প্রভিডেন্ট ফান্ড ডিপোজিট, আমাদের যে প্রভিডেন্ট ফান্ড হয়, ঠিক আছে, চাকরি করতে গেলে যে প্রভিডেন্ট ফান্ডের জন্য তোমাদের অ্যামাউন্ট, স্যালারির যে টাকাটা কেটে নেওয়া হবে একটা অংশ, সেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ঢুকছে, ঠিক আছে। সেভিংস ব্যাংক ডিপোজিট, ব্যাংক মানে গভর্নমেন্টের যে সেভিংস ব্যাংক ডিপোজিটস গুলো রয়েছে বা সরকারের এন্টিটিস, বিভিন্ন এন্টিটিসের যে সেভিংস ব্যাংক ডিপোজিটস গুলো রয়েছে সেগুলো, ঠিক আছে। ডিপার্টমেন্টাল ডিপোজিটস গুলো রয়েছে, গভর্নমেন্টের ডিপার্টমেন্টাল যে ডিপোজিটস গুলো হয়, বিভিন্ন ডিপার্টমেন্টের যে ডিপোজিটস গুলো সেগুলো রয়েছে, এবং রেমিটেন্সেস, ঠিক আছে, বিভিন্ন স্মল সেভিংসের টাকা, ঠিক আছে, বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্টের টাকা, পাবলিকের বিভিন্ন ধরনের টাকা যেগুলো কিনা গভর্নমেন্টের কাছে রয়েছে, সেই সমস্ত কিছু অ্যাজ এ রেমিটেন্সেস কিন্তু ঢুকবে আমাদের পাবলিক অ্যাকাউন্টে। চলো এইবার দেখো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এবার বুঝবো যে আলটিমেটলি পাবলিক ফাইন্যান্সের ক্ষেত্রে কনসোলিডেটেড ফান্ড থেকে কিভাবে আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট চার্জ করা হয়। তোমরা এই চারটা দেখে হয়তো প্রথমে কিছু বুঝতে পারছো না। ক্যাপিটাল অ্যাকাউন্ট বা রেভিনিউ অ্যাকাউন্টের ব্যাপারটা কি,
ক্যাপিটাল অ্যাকাউন্ট বা রেভিনিউ অ্যাকাউন্টের ব্যাপারটা হচ্ছে যে ধরো নর্মাল একটা জিনিস বলছি আমি, যে ধরো আমাদের যে ডেইলি বেসিসে খরচা, ঠিক আছে, যে যে খরচাটা আমাদেরকে প্রত্যেকদিন করতেই হবে, ঠিক আছে। আবার ধরো আরেকটা ধরনের খরচা আছে, বা যে খরচাটা আমরা কখনো সখনো করি, ঠিক আছে, ধরো লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে, ঠিক আছে। আবার ধরো এমন কিছু ইনকাম যেটা আমাদের প্রতিনিয়ত আসছে, ঠিক আছে, প্রতিনিয়ত আসছে। আবার ধরো এমন কিছু ইনকাম যেটা আমাদের মাঝে মধ্যে আসছে। এই দুটো ইনকাম এবং এক্সপেন্ডিচারকে ভাগ করা হয় আমাদের রেভিনিউ অ্যাকাউন্টে আর ক্যাপিটাল অ্যাকাউন্টে। এবার আমি কি বলেছিলাম, এবার আমি বলেছিলাম যে আমাদের কনসোলিডেটেড ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যেখান থেকে গভর্নমেন্টের ইনকাম আসে এবং যেখান থেকে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার হয়। তো দেখো কনসোলিডেটেড ফান্ডের মেন দুটো পার্ট হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার রেভিনিউ অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে দুটো করে পার্ট তোমরা দেখতে পাচ্ছ, রিসিপ্ট পার্ট আর এক্সপেন্ডিচার পার্ট, রিসিপ্ট পার্ট আর এক্সপেন্ডিচার পার্ট। এখানেও দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টে রিসিপ্ট পার্ট আর এক্সপেন্ডিচার পার্ট, রাইট। এবার দেখো রেভিনিউ অ্যাকাউন্টে রিসিপ্ট পার্টে কি কি আসছে, দেখো ট্যাক্স রেভিনিউ। আমি আগেই বলেছি ট্যাক্স রেভিনিউ কি, যে ডাইরেক্ট ট্যাক্স বা ইনডাইরেক্ট ট্যাক্স যেখানে যাই হোক না কেন সেই ট্যাক্সের মাধ্যমে, যেমন ধরো ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এস্টেট ট্যাক্স, ঠিক আছে, ল্যান্ড ডিউটি বা কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, রাইট, এইগুলো সমস্ত কিছু আসে ট্যাক্স রেভিনিউর মধ্যে। নেক্সট কি বলছে, নন ট্যাক্স রেভিনিউ, ফিজ, ফাইন্স, ইনকাম ফ্রম পিএসইউ মানে পাবলিক সেক্টর ইউনিট, যেখানে গভর্নমেন্টের যে সমস্ত গভর্নমেন্টের সেক্টরগুলো রয়েছে সেখান থেকে গভর্নমেন্ট যে টাকাটা ইনকাম করে সেটা এখানে আসছে, ঠিক আছে। ফিজ অ্যান্ড ফাইন্স এর পরে আসছে ইনকাম ফ্রম পিএসইউ। আচ্ছা, গ্র্যান্টস অ্যান্ড ডোনেশনস, কোনো রকমের গ্রান্টস বা ডোনেশন সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হয়েছে সেটা আসবে এখানে, ঠিক আছে। ইন্টারেস্ট আর্নিং অন লোনস গিভেন বাই দ্য গভর্নমেন্ট, আচ্ছা, গভর্নমেন্ট কাউকে লোন দিয়েছে, সে ফর এক্সাম্পল স্টেট গভর্নমেন্ট বা অন্য কাউকে লোন দিয়েছে, তার যে ইন্টারেস্টটা পাচ্ছে সেই ইন্টারেস্টটা আসছে আমার কোথায়, না রেভিনিউ অ্যাকাউন্টের রিসিপ্টে, রাইট। আবার ধরো এক্সপেন্ডিচারে কি আসছে, এক্সপেন্ডিচারে আসছে দেখো গ্রান্টস গিভেন টু স্টেটস, গ্রান্টস গিভেন টু স্টেট, কোনো স্টেটকে যদি গ্রান্ট দিয়ে দেওয়া হয় তাহলে সেইটা আসবে আমাদের কোথায়, রেভিনিউ অ্যাকাউন্টের এক্সপেন্ডিচারে খরচা। স্যালারিজ অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, গভর্নমেন্ট এমপ্লয়িজ তোমরা যখন চাকরি পাবে তখন তোমাদের যে স্যালারিটা আসবে সেটা কোথা থেকে আসছে, স্যালারিজ অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, এখান থেকে যাচ্ছে। আচ্ছা, সাবসিডিজ আমাদের যে বিভিন্ন ভর্তুকিগুলো দেওয়া হয় সেটা। আচ্ছা, ডিফেন্সের পারচেস, ডিফেন্সের খরচা এখান থেকে। ইন্টারেস্ট পেমেন্ট, ইন্টারেস্ট পেমেন্ট এখানে কোন ইন্টারেস্ট পেমেন্টের কথা বলা হচ্ছে, এই ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে গভর্নমেন্ট যখন কারোর থেকে লোন নেয় সেটার জন্য গভর্নমেন্টকে যে ইন্টারেস্টটা দিতে হয় সেইটা হচ্ছে আমাদের এই ইন্টারেস্ট পেমেন্ট, যেটা কিনা আমাদের এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আসবে, রেভিনিউ অ্যাকাউন্টের এক্সপেন্ডিচার, কারেক্ট, বোঝা গেল। এবার দেখো এই যে রিসিপ্ট পার্টটা আছে, এই রিসিপ্ট পার্টে সব রেভিনিউ ঢুকেছে, তাহলে এখানে কি আমাদের, এখান থেকে আমরা যতগুলো দেখলাম এখানে কি আমাদের, দেখো কোনো কিছু একটা আমাদের রেভিনিউ আসছে, তাহলে কি কোনো লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে, কোনো ধার ক্রিয়েট হচ্ছে না, কোনো লাইবিলিটি ক্রিয়েট কিন্তু আমাদের হয়নি, ঠিক আছে, নো লাইবিলিটি, ঠিক আছে। অ্যাসেট কি রিডিউস হয়েছে, কোনো অ্যাসেট কি রিডিউস হয়েছে না, নো অ্যাসেট রিডিউস, নো অ্যাসেট রিডিউস, দেখো কোনো অ্যাসেটও রিডিউস হয়নি। আবার দেখো এক্সপেন্ডিচারে, আচ্ছা আমরা যখন খরচা করছি তখন কি আমাদের কি হচ্ছে এখানে, এখানে কি কোনো রকম কোনো আমাদের লাইবিলিটি কমছে, ঠিক আছে, বা আমাদের অ্যাসেট কি কম ক্রিয়েট হচ্ছে না, দেখো আমাদের এখানে কোনো অ্যাসেটও ক্রিয়েট হয়নি, কোনো অ্যাসেট ক্রিয়েট হয়নি, নো ক্রিয়েশন অফ অ্যাসেট, নো রিডিউস লাইবিলিটি, দেখো লাইবিলিটিও কমেনি। এটা কিভাবে হলো, দেখো তুমি, আমরা যখন কোনো কিছু একটা খরচা করি সেই খরচাটা করলে আমাদের অ্যাসেট ক্রিয়েট হওয়ার একটা চান্স থাকে, কিন্তু এখানে দেখো কোনো রকম কোনো অ্যাসেট কিন্তু ক্রিয়েট হচ্ছে না। আর লাইবিলিটিও কি রিডিউস হচ্ছে না, লাইবিলিটিও রিডিউস হচ্ছে না, কিছুই হচ্ছে না, ধারও আমাদের কমছে না। এখান থেকে দেখো আমরা যখন কোনো কিছু একটা মানে আমরা রিসিভ করি তখন রিসিভ করলে আইদার হতে পারে আমরা অ্যাসেটকে বিক্রি করে দিলাম, কিন্তু এখানে দেখো কোনো রকম কোনো অ্যাসেট কিন্তু বিক্রি হয়নি, নো অ্যাসেট রিডিউস। আবার কি আমরা কোনো কিছু ধার নিয়েছি কারোর থেকে, যে আমাদের রেভিনিউ হচ্ছে, দেখো তুমি কোনো কিছু ইনকাম করছো সেটাও যেমন তোমার কাছে রেভিনিউ,
আবার তুমি কারোর থেকে লোন নিলে সেটাও কিন্তু তোমার রেভিনিউ, তুমি পেমেন্ট করছো পরে সেটা আলাদা কথা, কিন্তু সেটাও তোমার রেভিনিউ। কারেক্ট? সো এখানে দেখো কোনো লাইবিলিটিস হয়নি, রেভিনিউ। এবার দেখো তুমি লোন নাও মানে তোমার লাইবিলিটি বাড়া, তো কিন্তু এখানে দেখো তোমার রেভিনিউ ইনকাম হয়েছে কিন্তু তোমার লাইবিলিটি বাড়েনি, আবার অ্যাসেটও রিডিউস হয়নি। আবার এখানে দেখো তুমি খরচা করেছো কিন্তু খরচাটা দেখো গভর্নমেন্টের, কোনো অ্যাসেট ক্রিয়েশনও হয়নি কিন্তু আবার লাইবিলিটিও কি হয়েছে, রিডিউস হয়নি। তো এটা গেল রেভিনিউ অ্যাকাউন্টের উপরে। এবার আমরা চলে আসি ক্যাপিটাল অ্যাকাউন্টে। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু গল্পটা পুরো চেঞ্জ হয়ে যাবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে কি হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিভ পার্টে কি বড়োয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস, লাইবিলিটি স্টার্ট হয়ে গেল কিন্তু বড়োয়িং ফ্রম পিএফ অ্যান্ড স্মল সেভিংস অ্যাকাউন্ট, মানে পিএফ প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা ধার নিচ্ছে গভর্নমেন্ট বা স্মল সেভিংস গুলো থেকে, ঠিক আছে। আবার অন্য কোনো ইনস্টিটিউশন থেকে বা জায়গা বা কোনো ব্যাংক থেকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে টাকা ধার নিচ্ছে। ডিসইনভেস্টমেন্ট মানে বেসরকারিকরণ করছে, টাকা পেয়ে যাচ্ছে। রিকভারি অফ লোন, ঠিক আছে, কিসের রিকভারি অফ লোন, কোনটা রিকভারি অফ লোন আসছি, আগে তিনটে জিনিস বুঝে যাও, যে বড়োয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস, বড়োয়িং ফ্রম পিএফ অ্যান্ড স্মল সেভিংস অ্যান্ড ডিসইনভেস্টমেন্ট। দেখো এই তিনটের ক্ষেত্রে কি হচ্ছে, এই তিনটের ক্ষেত্রে কিন্তু টাকা আসছে, কিন্তু এর ফলে কি হচ্ছে, কিন্তু এর ফলে যেটা হচ্ছে দেখো ডিসইনভেস্টমেন্ট মানে বেসরকারিকরণ, গভর্নমেন্টের কোনো একটা সেক্টরে শেয়ার ছিল সেই শেয়ারটাকে গভর্নমেন্ট বিক্রি করে দিল, তার মানে কি অ্যাসেট রিডিউস হয়ে যাচ্ছে। দেখো এখানে অ্যাসেট রিডিউস হচ্ছে, অ্যাসেট রিডিউস হচ্ছে, ঠিক আছে। আবার দেখো বড়োয়িং করছে দুটো জায়গা থেকে, তার মানে কি লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে, ধার নিচ্ছে, তাহলে লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে, লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে, রাইট। এবার দেখো লাস্ট বলছে রিকভারি অফ লোন। রিকভারি অফ লোন মানে হচ্ছে ধরো গভর্নমেন্ট কাউকে লোন দিয়েছিল, সেই লোনটা গভর্নমেন্টকে আবার ফেরত দিয়ে দেওয়া হলো, প্রিন্সিপাল অ্যামাউন্টটা। কেন? কারণ তার ইন্টারেস্টটা কিন্তু আমার এখানে ছিল, এই যে, ঠিক আছে, ইন্টারেস্ট আর্নিংস অন লোনস গিভেন বাই গভর্নমেন্ট এইখানে ছিল, ঠিক আছে, তার প্রিন্সিপাল অ্যামাউন্টটা এখানে চলে এলো, মানে লোনটা কি করলো, গভর্নমেন্ট পেয়ে গেল, ঠিক আছে। আচ্ছা ধরো তুমি লোনটা পেয়ে গেলে, তার মানে কি হলো, তোমার অ্যাসেটটা তো রিডিউস হয়ে গেল। চলো এটা বুঝিয়ে দিচ্ছি কিরকম বাবা। ধরো তুমি কাউকে 500 টাকা ধার দিলে, এবার 500 টাকা ধার দিয়ে তাকে বললে যে আমাকে এই 500 টাকার জন্য তোকে প্রত্যেক দিন 5 টাকা করে দিতে হবে অ্যাজ এ ইন্টারেস্ট, প্রত্যেক দিন 5 টাকা করে দিতে হবে। এবার ও 5 দিনের জন্য নিয়েছে, এবার 5 দিনের জন্য 5 5 25, টোটাল তোমাকে 525 টাকা ও ফেরত দিল। তার মানে কি হলো, ও যতদিন পর্যন্ত এটা নিত, ধরো 5 দিনের জায়গায় যদি 10 দিন নিত তাহলে তুমি 50 টাকা পেতে। তার মানে 500 টাকাটা তোমার কাছে অ্যাসেট ছিল যেটার মাধ্যমে তুমি কিছু ইনকাম করছিলে, কিন্তু যখনই ও 5 দিন পরে তোমাকে 525 টাকাটা দিয়ে দিল, তার মানে তোমার রিকভারি অফ লোন হয়ে গেল, মানে তুমি যে যেটা ধার দিয়েছিলে সেটা তুমি তোমার কাছে ফেরত পেয়ে গেলে। তার মানে কি হলো, তোমার আর সেটা অ্যাসেট রইলো না, মানে সেখান থেকে তুমি আর টাকা কামাতে পারছো না, তার মানে তোমার কি হলো, অ্যাসেট রিডিউস হলো। দেখো অ্যাসেট রিডিউস বলে দিয়েছি আমি, ঠিক আছে। এবার দেখো এখানে চলে এসো এক্সপেন্ডিচারে কি বলছে, ইনভেস্টমেন্ট ইন শেয়ার। দেখো গভর্নমেন্ট এবার খরচা করছে কিসের উপরে, না শেয়ার কিনছে, কোনো একটা কোম্পানির শেয়ার কিনছে, ঠিক আছে। চলো লোনস গিভেন বাই ইউনিয়ন গভর্নমেন্ট টু স্টেটস, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যে লোনটা দিচ্ছে, ঠিক আছে, সেটা আমার এখানে চলে আসছে। এটারই ইন্টারেস্টটা তো আমি এখানে পাচ্ছিলাম, এটারই ইন্টারেস্টটা আমি এখানে পাচ্ছিলাম, আর যেটা রিকভারিটাই এখানে হয়েছে এই অ্যাকাউন্টে, ঠিক আছে। আচ্ছা রিপেমেন্ট অফ লোন, রিপেমেন্ট অফ লোন মানে কি, এই যে গভর্নমেন্ট লোন নিয়েছিল, ঠিক আছে, এই যে গভর্নমেন্ট লোন নিয়েছিল এই লোনটা রিপেমেন্টটা এখানে হয়ে গেল, যদি রিপেমেন্ট করে দেয়। কারণ এটার জন্য ইন্টারেস্ট কোথায় দিচ্ছিল, এটার জন্য ইন্টারেস্ট এই যে এক্সপেন্ডিচারে দিচ্ছিল, রেভিনিউ এক্সপেন্ডিচার, কারেক্ট। আর ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট বিল্ডিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এটসেট্রা, মানে প্ল্যান্ট বানাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে, বিল্ডিংস বানাচ্ছে, তাহলে এই জায়গাগুলো দেখে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে আমার অ্যাসেট কিন্তু ক্রিয়েট হচ্ছে, অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, আর লাইবিলিটি রিডিউস হচ্ছে, লাইবিলিটি কিন্তু রিডিউস হচ্ছে, লাইবিলিটি রিডিউস হচ্ছে কেন, দেখো অ্যাসেট কিভাবে ক্রিয়েট হচ্ছে, ইনভেস্টমেন্ট ইন শেয়ার, খরচা করছে কিন্তু শেয়ারে খরচা করছে, কোন একটা কোম্পানির শেয়ার কিনলো তার মানে অ্যাসেট এলো, সেখান থেকে আরো টাকা কামাতে পারবে। লোনস গিভেন বাই ইউনিয়ন গভর্নমেন্ট টু স্টেট, তার মানে কি লোনস ইউনিয়ন গভর্নমেন্ট কাকে দিল, স্টেট গভর্নমেন্টকে, সেখান থেকে ইন্টারেস্ট অলরেডি কামাচ্ছে, ঠিক আছে, এখানে আছে, এখানে রয়েছে, ঠিক আছে, তার মানে অ্যাসেট ক্রিয়েশন হলো। এবার দেখো রিপেমেন্ট অফ লোন, রিপেমেন্ট অফ লোন মানে গভর্নমেন্ট যে লোনটা নিয়েছিল সেটাকে রিপে করে দিল, তার মানে কি হলো, লাইবিলিটিটাকে রিডিউস হয়ে গেল, ধার মুক্ত হয়ে গেল। আবার দেখো ইনভেস্টমেন্ট ইন প্ল্যান বিল্ডিং, এগুলো থেকে
ঠিক আছে, অ্যাসেট ক্রিয়েশন হচ্ছে, প্ল্যান বিল্ডিং এগুলো তো অ্যাসেট হয় না, তো অ্যাসেট ক্রিয়েশন হচ্ছে। তো বুঝতে পারলে তাহলে ব্যাপারটা কি চললো, তাহলে এই হচ্ছে কনসোলিডেটেড ফান্ডের ফান্ডাটা, এরকম ভাবেই কনসোলিডেটেড ফান্ডের ফান্ডাটা তৈরি হয়। ঠিক আছে, এরপরে কিন্তু আরো জিনিস রয়েছে, সেগুলো সব তো আর এভাবে বোঝানো সম্ভব নয়। ঠিক আছে, আমরা ধীরে 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 বুঝবো। দেখো, এবার যে এই যে টপিকটা আমাদের মধ্যে এলো, যে বিভিন্ন ধরনের ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, বাজেট ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট। দেখো এই ডেফিসিট গুলো থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন থাকে। তো প্রথমটা হচ্ছে রেভিনিউ ডেফিসিট। দেখো রেভিনিউ ডেফিসিট মানে হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট। ঠিক আছে, রেভিনিউ কোনটা, আমরা আগের স্লাইডটায় চলে যাই। দেখো রেভিনিউ কিন্তু আমার এইটা, এই যে রেভিনিউ রিসিপ্ট। ঠিক আছে, এই যে রেভিনিউ রিসিপ্ট, শুধু বলেছে রেভিনিউ ডেফিসিট। ঠিক আছে, রেভিনিউ ডেফিসিট, তাহলে দেখো এইখানে রেভিনিউ ডেফিসিটের ফর্মুলা কি দিয়েছে, রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট। ঠিক আছে, তাহলে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার কোনটা, এইটা, আর রেভিনিউ রিসিপ্ট হচ্ছে এইটা। যদি আমাদের সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচারটা রিসিপ্টের থেকে বেশি হয়ে যায়, তখন সেটা ডেফিসিট হয়। মানে ধরো সে ফর এক্সাম্পল রেভিনিউ এক্সপেন্ডিচার 100 টাকা আর রেভিনিউ রিসিপ্ট ধরো 80 টাকা, তাহলে আমার ডেফিসিট কত হচ্ছে 20। ঠিক আছে, রেভিনিউ ডেফিসিট হচ্ছে আমার 20। তো অ্যাকর্ডিং টু দ্য FRBM অ্যাক্ট 2003, ঠিক আছে, FRBM মানে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003 অনুসারে আমাদের রেভিনিউ ডেফিসিট জিরো থাকতে হবে। ঠিক আছে, যদি জিরো থাকে তবেই গভর্নমেন্ট স্মুথলি রান করতে পারে, না হলে বিভিন্ন ধরনের প্রবলেমস চলে আসে। ঠিক আছে, এগুলো আমরা ক্লাসে আমরা অনেক বেটার ডিটেলিংয়ে আরো পড়বো। ঠিক আছে, তো আমরা রেভিনিউ ডেফিসিট বুঝতে পারলাম। এরপরে নেক্সট চলে আসছে বাজেট ডেফিসিট, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট। দেখো এখানে কিন্তু টোটালটা বলেনি, কিন্তু এখানে বাজেট ডেফিসিটের ক্ষেত্রে বলেছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট। আমরা আবার চলে যাই, টোটাল এক্সপেন্ডিচার মানে কি, টোটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে রেভিনিউর এক্সপেন্ডিচার প্লাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট প্লাস মাইনাস ক্যাপিটাল রিসিপ্ট। ঠিক আছে, তার মানে কি হলো, মানে টোটাল এক্সপেন্ডিচার মানে রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট অ্যান্ড ক্যাপিটাল রিসিপ্ট, রাইট? এই দুটোর যে রিসিপ্টটা, অবভিয়াসলি ডেফিসিট মানে কি, ডেফিসিট মানে কম হবে, এক্সপেন্ডিচারকে আগেই রাখতে হবে। এক্সপেন্ডিচার 100 হলে রেভিনিউ হবে তার থেকে কম, 90, 80, 70 যাই হোক না কেন। ঠিক আছে, নেক্সট বাজেটটা আমরা বুঝে গেলাম। এরপরে আসবে ফিসকাল ডেফিসিট। দেখো ফিসকাল ডেফিসিট কি, এটা সব থেকে ইম্পর্টেন্ট, অনেকবার তোমরা শুনেওছো। ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট এক্সক্লুডিং বরোইং। খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো টোটাল এক্সপেন্ডিচার মানে কি, আমরা তো টোটাল এক্সপেন্ডিচার মানে জানলাম যে রেভিনিউ এক্সপেন্ডিচার প্লাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট, এটা করে আমার টোটাল এক্সপেন্ডিচার আর মাইনাস টোটাল রিসিপ্টটা বেরোলো। এবার এক্সক্লুডিং বরোইং, বরোইংটাকে এক্সক্লুড করতে বলছে। কোনটা বরোইং, এই যে বরোইং এর জায়গা, এই বরোইংটাকে তুমি ফিসকাল ডেফিসিট বার করার সময় রাখতে পারবে না। কেন রাখতে পারবে না, কারণ ফিসকাল ডেফিসিটের আসল যে অবজেক্টিভ, ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে সামনের বছরে আমাকে আর কত টাকা ধার করতে হবে। ঠিক আছে, তো হাউ মাচ মানি আ গভর্নমেন্ট শুড বড়ো ফ্রম দ্য মার্কেট। ঠিক আছে, তার মানে হচ্ছে ফিসকাল ডেফিসিট। যেমন যেমন দেখো 2023-24 ফিসকাল ডেফিসিট ছিল 5.6%, 24-25 জন্য টার্গেটের কথা বলে দেওয়া আছে, টার্গেট 4.8%। 23-24 কত ছিল, 23-24 কত ছিল, 23-24 ছিল 5.6%। আচ্ছা 5.6% অফ হোয়াট, অফ টোটাল জিডিপি, অফ টোটাল জিডিপি। আর আমাদের 24-25 জন্য কত টার্গেট করা আছে, 4.8% কত অফ জিডিপি। ঠিক আছে, মানেটা কি হলো, তার মানেটা হলো যে আমাদের ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে আমাকে সরকারকে টোটাল কত টাকা বড় করতে হবে সামনের বছর অর্থবর্ষে বা চলতি অর্থবর্ষে, যেটা দিয়ে গভর্নমেন্ট তার সমস্ত ধরনের অর্থনৈতিক কাজকর্মগুলো, ডেভেলপমেন্টের কাজগুলো সুষ্ঠুভাবে চালনা করতে পারে এবং সে যে ঋণগুলো নিয়েছিল সেই ঋণগুলো রিপে করতে পারে, রাইট? এবার দেখো মজার ব্যাপার হচ্ছে প্রাইমারি ডেফিসিটে আবার কি বলছে, দেখো ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। দেখো এখানে একটা বিষয় আছে, ফিসকাল ডেফিসিটের ক্ষেত্রে কিন্তু আমাকে বড়োইং বাদ দিলেও ইন্টারেস্ট পেমেন্টটাকে কিন্তু রেখে দিয়েছে। এই যে ইন্টারেস্ট পেমেন্ট, এটা কোন ইন্টারেস্ট পেমেন্ট,
এটা কোন ইন্টারেস্ট পেমেন্ট? দেখো এক্সপেন্ডিচারে আসছে, তার মানে গভর্নমেন্ট পে করছে। এক্সপেন্ডিচারে আসছে মানে গভর্নমেন্ট পে করছে অবভিয়াসলি। তাহলে গভর্নমেন্ট কোনটা পে করছে? ইন্টারেস্ট পেমেন্ট। এই যে বড়োইং করেছিল, ফিস্কাল ডেফিসিটে এই বড়োইংটা বাদ চলে গেল, কিন্তু ইন্টারেস্ট পেমেন্টকে রেখে দিয়েছিল। এবার প্রাইমারি ডেফিসিটের ক্ষেত্রে কি হলো? প্রাইমারি ডেফিসিটের ক্ষেত্রে ফিস্কাল ডেফিসিট যত আছে তার সাথে ইন্টারেস্ট পেমেন্টটাকে মাইনাস করে দিল। তার মানে হচ্ছে যে আমাদের কতটা পরিমাণ ইন্টারেস্ট পে করতে হতে পারে সামনের বছরের জন্য, রাইট? ইন্টারেস্টটাকে এক্সক্লুসিভ করে দিল। এবার তোমরা আমাকে একটা কথা বলো, যে গভর্নমেন্ট যদি বেশি করে লোন নেয় তাহলে সেটা কি ক্ষতিকারক না ক্ষতিকারক না? অবভিয়াসলি ক্ষতিকারক। কেন ক্ষতিকারক? তার কারণটাকে আমি আবার আগের স্লাইডে চলে যাই। তার কারণ দেখো, এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা পাবে। ক্ষতিকারক কেন? ক্ষতিকারক এই কারণে, যদি লোন বেশি নেয় তাহলে আমার কি বাড়বে? তাহলে আমার ইন্টারেস্ট পেমেন্টটা বেড়ে যাবে। যত লোন নেবে তত ইন্টারেস্ট পেমেন্ট বাড়বে। আর যদি ইন্টারেস্ট পেমেন্ট বেড়ে যায় তাহলে আমার রেভিনিউ ডেফিসিট হতে থাকবে, ঠিক আছে? আর রেভিনিউ ডেফিসিট হলে কি হবে? গভর্নমেন্টের অসুবিধা হয়ে যাবে। তখন গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্টের ক্ষেত্রে তখন আরো বেশি করে লোন নেওয়ার বা ফিস্কাল ডেফিসিটের দিকে এগিয়ে যেতে পারবে, যেটা আমাদের অর্থনীতির জন্য সুবিধা নয়। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? গভর্নমেন্টকে কম লোন নিতে হবে, মানে ক্যাপিটাল রিসিপ্ট, যেটা ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে এই যে বড়োইংটা আছে এটা আমাদেরকে কমাতে হবে। ডিসইনভেস্টমেন্টও কমাতে হবে, কারণ ডিসইনভেস্টমেন্ট কমানো মানে গভর্নমেন্টের অ্যাসেট রিডাকশন হয়ে যাওয়া, সম্পত্তি কমে যাওয়া, রাইট? তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে এই যে ছকটা এবং এইটা, আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে প্রাইমারি ডেফিসিট কি, ফিস্কাল ডেফিসিট কি, বাজেট ডেফিসিট কি, রেভিনিউ ডেফিসিট কি। এবং আশা করছি এই জায়গাটাতেও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কিভাবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া কাজ করে। আমি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু পুরো টেকনিক্যাল জায়গা নয়, আমি তোমাদেরকে খুবই মানে কি বলবো, সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে এটা কাজ করে। ভিডিওটা দুবার দেখো, যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে? এইটার ভিত্তিতে এবার পুরো জায়গাটা বা পুরো চ্যাপ্টারটা আমি সেভাবে তোমাদেরকে এখানে তুলে ধরতে পারবো না, ঠিক আছে? সেটা যদি আরো ডিটেল ভিডিও লাগে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও, রাইট? এবং আমাদের এই যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সেই চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আরো ভালো ভালো ভিডিও নিয়ে আমরা সিরিজ নিয়ে আসবো, শুধু ইকোনমিক্স না, প্রত্যেকটা সাবজেক্টেরই ভালো ভালো ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? তাহলে এই কথাই রইলো, আবার দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।